আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ রেফায়েতুল্লাহ সরকার। এমএস ওয়ার্ড নিয়ে মূলত আমার আজকের ভিডিও। সর্বপ্রথম ধন্যবাদ জানাই এসবিএসএফকে, কারণ এই ফোরাম থেকে আমি এমএস ওয়ার্ড সম্পর্কে বেসিক জিনিসগুলো শিখেছি। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। প্রথমে আমরা জানবো মাইক্রোসফট ওয়ার্ডের গুরুত্ব। আমাদের দেশে দিন দিন ডিজিটাল হচ্ছে, আমরা ডিজিটাল দেশে পরিণত হচ্ছি, সব কিছু অনলাইন ভিত্তিক। সো মাইক্রোসফট ওয়ার্ড দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি, যেমন কম্পোজ টাইপ, ড্রয়িং, প্রজেক্ট প্রোফাইল তৈরি করা, ছোটোখাটো ডিজাইন তৈরি করা, চিঠিপত্র, দলিল, প্রশ্ন টাইপ করে, এছাড়াও বিভিন্ন কিছু প্রিন্ট দেওয়া, অফিসিয়াল কাজ সহ যাবতীয় নানা ধরনের। তো মাইক্রোসফট ওয়ার্ড আমরা তিনভাবে ওপেন করতে পারি। তো প্রথমে আমরা স্টার্টে গিয়ে এখান থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল খুঁজে বের করতে পারি। তো এখানে আমরা ওয়ার্ডে ক্লিক করে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকতে পারি, অথবা এখানে আমরা সার্চে গিয়ে যদি আমরা ওয়ার্ড লিখি তাহলে আমরা ওয়ার্ড পেয়ে যাব। আর একটি হচ্ছে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউতে ক্লিক করলে দেখা যাবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এখানে ক্লিক করে আমরা ওপেন করতে পারি। তো যেহেতু আমার এখানে সামনে ওয়ার্ড ফাইল নিয়ে আসা আছে, তো আমি এখান থেকে ওপেন করলাম। তো আমরা প্রথমে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। তো ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পরে আমরা এখানে লেখার জন্য একটি পেজ পেয়ে যাব। তো তার আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কি কি সম্পর্কে আজকে জানবো। প্রথম র্যান্ডমলি বিভিন্ন প্যারাগ্রাফ তৈরি করা, তারপর কপি পেস্ট, তারপর ক্লিপবোর্ড কিভাবে ইউজ করতে হয়, ফন্ট কিভাবে চেঞ্জ করতে হয়, লেখা কিভাবে বোল্ড করতে হয়, লেখা ইটালিক কিভাবে করতে হয়, তো আন্ডারলাইন কিভাবে করতে হয়, তারপর স্ট্রাইক থ্রো, সাবস্ক্রাইব, সুবস্ক্রাইব, তারপর ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এবং সর্বশেষে শিখব কিভাবে একটা ফাইলে পাসওয়ার্ড দিতে হয়। তো শুরু করছি আজকে। তো প্রথমে আমরা প্যারাগ্রাফ, আমরা কিভাবে প্যারাগ্রাফ তৈরি করব। তো ফার্স্ট ইকুয়াল র্যান্ড, এখন দেখতে হবে যে আমার কয়টি প্যারার প্রয়োজন। তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নেবো। তারপর আমাদের যদি দুইটা প্যারা হয়তো 2 লিখবো, 4টা প্যারা হলে 4 লিখবো। সাপোজ আমার প্যারার প্রয়োজন 3টি, 3 লিখে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি। দেওয়ার পরে ইন্টার প্রেস করলে দেখা যাবে আমার 3টি প্যারা চলে আসছে। তো এইখানে 3টি প্যারা আসার পর আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করে নিব। তো আমরা ফন্ট কিভাবে চেঞ্জ করে নিব, প্রথমে লেখাটি মার্ক করব। মার্ক করার পরে ফন্টে আসবো। ফন্টে সচরাচর আমরা টাইম নিউ রোমান এইটা দিয়ে সবসময় কাজ করে থাকি, অফিসিয়াল কাজগুলো। সো আমরা এখানে আমি টাইম নিউ রোমান ইউজ করতেছি। তো তারপর দেখা যাচ্ছে যেখানে আমার পুরো ফন্ট চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হওয়ার পরে আমরা এখন ফন্ট সাইজ 10 দিতে পারি, 12 দিতে পারি, যা দিব, লেখাটা আগে মার্ক করে নিতে হবে। তো আমরা সচরাচর 11 রাখি। তো 11 রাখা যার যেমন রিকোয়ারমেন্ট হিসেবে রাখতে পারে। অবশ্যই এখানে 12 রাখলাম। 12 রাখার পরে আমরা কপি পেস্টে যদি আছি, তো কপি পেস্ট আমরা কিভাবে করব। সরি, একটা জিনিস মিস্টেক করলাম। তো আমরা লেখার ফন্ট সাইজ বাড়াতে চাইলে, যদি আপনি ধীরে ধীরে বাড়াতে চান যে আমি দেখবো কোন ফন্টের লেখাটা কিরকম হয়, তাহলে এখানে দুটো অপশন আছে, একটি ফন্ট ছোট করার জন্য, একটা ফন্ট বড় করার জন্য। এখানে আমি ইনক্রিজ ফন্ট সাইজে দিলে ধীরে ধীরে এটি বড় হবে, এবং ডিক্রিজে দিলে এটি ধীরে ধীরে ছোট হবে। আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি আপনার ফন্ট সাইজ করে নেবেন। তো কপি পেস্টে আসি। প্রথমে মাউসের লেফট সাইড প্রেস করে লেখাটি সিলেক্ট করে নেওয়ার পরে রাইট বাটনে ক্লিক করে এখানে কপি অপশন আছে, আমরা কপি করলে কপি হয়ে গেছে। তো আমরা এখন পেস্ট করি,
আমরা ইন্টার বাটন দিয়ে নিচে আসতে পারি। তো পেস্ট করার ক্ষেত্রে আমরা মাউসের রাইট বাটন প্রেস করে পেস্ট অপশন, এখানে 3টা অপশন আছে, কিপ অনলি টেক্সটে আমি দিয়ে দিলাম, তাহলে আমার পেস্ট হয়ে গেল। পেস্ট হওয়ার পরে আমরা পেস্ট আরো ভাবে করতে পারি। মার্ক করার পরে আমরা কিবোর্ডের কন্ট্রোল সি প্রেস করেও কপি করতে পারি, আর পেস্ট করার ক্ষেত্রে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি। আর যদি সাপোজ মনে হচ্ছে যে আমি এইটা বেশি করে ফেলছি, আমরা আগে পূর্ব অবস্থানে ফিরে যাব, তো কন্ট্রোল জেড প্রেস করলে পূর্ব অবস্থানে ফিরে যাব। যতবার প্রেস করবেন ততবার পিছনে চলে আসবেন। তো আচ্ছা, এখানে আমরা ক্লিপবোর্ড কিভাবে ইউজ করব, এখন আসি আমরা ক্লিপবোর্ডের ক্ষেত্রে। ক্লিপবোর্ড ইউজ করার ক্ষেত্রে এখানে ফার্স্ট টাইম আমি একটি প্যারা কপি করেছিলাম, তো প্যারাটি এখানে আছে। তো আমি যে সেকেন্ড আরেকটি প্যারা কপি করি, সেই কপির ক্ষেত্রে অটোমেটিকলি এখানে দুইটা ক্লিপবোর্ডে দুইটা জমা হয়ে গেছে। আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার যেটি দরকার মানে এক, তো আমি সেটাতে প্রেস করলে সেই প্যারাটি চলে আসবে। যেমন এই ক্ষেত্রে আমাদের বারবার নতুন করে কপি পেস্টের কোনো প্রয়োজন হচ্ছে না। তো এই ছিল ক্লিপবোর্ডের কাজ। ক্লিপবোর্ডের কাজের পরে আমরা আসবো হচ্ছে লেখা কিভাবে বোল্ড করতে হয়। তো বোল্ড করার ক্ষেত্রে আমরা জানি পুরো লেখাটাই যেটুকু আমার বোল্ড করার প্রয়োজন, মেবি সাপোজ আছে পাওয়ারফুল লেখাটা আমি বোল্ড করব। তো এখানে মার্ক করার পরে এখানে বোল্ড অপশন আছে, এখানে প্রেস করলে লেখাটি বোল্ড হয়ে যাবে। অথবা আপনি যদি চান যে আপনি কিবোর্ড দিয়ে বোল্ড করবেন, তাহলে আপনাকে কন্ট্রোল বি প্রেস করলে লেখাটি বোল্ড হয়ে যাবে। তারপরে যদি আপনি আন্ডারলাইন করবেন, এখানে আন্ডারলাইন অপশন আছে, ইউ প্রেস করলে নিজে আন্ডারলাইন চলে আসবে। আর কিবোর্ডের মাধ্যমে করতে গেলে কন্ট্রোল ইউ প্রেস করলে আন্ডারলাইন চলে আসবে। আমরা অনেক সময় দেখি যে বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে আমরা ইটালিক অক্ষর সবসময় ব্যবহার করে থাকি। তো সেই ক্ষেত্রে আমাদের লেখাগুলো অবশ্যই ইটালিক অক্ষরে হতে হয়, যেহেতু বৈজ্ঞানিক নাম। সো সাপোজ এখানে আমি যে কোনো একটা ওয়ার্ড দেখাচ্ছি, প্রিভিয়াস ধরলাম, তারপর ইটালিক অক্ষরের ক্ষেত্রে আই প্রেস করলে লেখাটি বাঁকা হয়ে যাবে। তো আমরা এটা লক্ষ্য করতে পারতেছি যে এটা বাঁকা হয়ে গেছে। বোল্ড দেখার সুবিধাতে আমি বোল্ড করে দিচ্ছি। তো সবগুলো লেখার থেকে কিন্তু লেখাটা একটু হালকা বাঁকা, মানে এটা হচ্ছে ইটালিক অক্ষর। আচ্ছা, এখন আসছি স্ট্রাইক থ্রো। স্ট্রাইক থ্রো হচ্ছে সাপোজ কোনো একটা আপনার লেখা আছে, আচ্ছা আপনার সেম মিনিং দিয়ে অন্য কোনো কিছু লিখবেন, সেক্ষেত্রে আপনি সেই লেখাটি কেটে দিতে পারেন। কেটে দিয়ে হয়তো লেখাটি থাকবে কিন্তু কাটা অবস্থা থাকবে, তার সিমিলার ওয়ার্ড অন্য কিছু লিখতে পারেন। ডিফারেন্ট যদি আমি স্ট্রাইক থ্রো করি, তো ডিফারেন্ট লেখাটা আমি মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পরে স্ট্রাইক থ্রো দেখতে পাচ্ছেন এবিসি লিখে একটি মাঝখান দিয়ে কাটার চিহ্ন আছে। আমি এটা প্রেস করলে দেখেন ডিফারেন্ট লেখাটি পুরোটা কেটে গেছে। তো আমি দেখার সুবিধার্থে এইটু বোল্ড করে দিচ্ছি, ডিফারেন্ট। অন্য লেখার ক্ষেত্রে যখন অন্য কিছু লিখবেন তখন আবার এটি আনমার্ক করতে হবে, নতুবা এটি চলতে থাকবে। সাপোজ ধরতে আমরা ডিফারেন্টের পরিবর্তে আমরা ভেরিয়েবল লিখবো, সেক্ষেত্রে আমি বোল্ড করা আছে, আমি বোল্ডটি কেটে দিচ্ছি, আনমার্ক করে নিচ্ছি। এখানে বোঝা যাচ্ছে ডিফারেন্ট এবং ভেরিয়েবল।
দুটি সেম অর্থে প্রকাশ করতেছে, কিন্তু আমরা ডিফারেন্টটা না লিখে ভেরিয়েবল লিখতেছি। সেক্ষেত্রে আপনি অনলাইন এক্সাম বা যে কোনো ক্ষেত্রে যদি আপনি কেটে দেন, তাহলে টিচার বুঝতে পারবে যে আপনি ডিফারেন্ট জানেন, কিন্তু আপনি কেটে দিয়ে আপনি সিমিলার অন্য কোনো ওয়ার্ড ব্যবহার করতে চাচ্ছেন। দ্যাটস ইট। এখন এখন আমরা আসি সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট। তো আমরা রসায়নে অনেক সময় দেখি যে বিভিন্ন কিছু লিখতে হয়, পাওয়ার দিতে হয়, পাওয়ারটা নিচে লিখতে হয়, বিভিন্ন কিছু লিখতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব? আচ্ছা, প্রথমে সুপার স্ক্রিপ্টে আসি। তো সুপার স্ক্রিপ্টে আসার ক্ষেত্রে আমরা সুপার স্ক্রিপ্ট কিভাবে করব? সাপোজ আমার লিখতে সচরাচর আমরা লিখে থাকি যে H2 পানির ক্ষেত্রে H2O। কিন্তু এই ক্ষেত্রে আমরা জানি যে টুটার নিচে হওয়ার কথা, কিন্তু আমরা টুটার নিচে না লিখে এইভাবে সরাসরি লিখি। তো এটা নিচেও লেখা যায়, কিন্তু কিভাবে লিখতে পারি আমরা নিচে, সেটা এখন দেখাচ্ছি আমি। সুপার স্ক্রিপ্ট আছে, আপনার কিবোর্ডে করতে চাইলে কন্ট্রোল প্লাস ইকুয়াল দিয়ে সুপার স্ক্রিপ্টে কাজ করবে। তারপরে 2 দিলাম, 2টা নিচে চলে আসলো। তারপর এইটা এখানে কার্সরটা দেখতে পাচ্ছেন, এখানে আবার হচ্ছে আনমার্ক করে দিলে তারপর আপনি ও। তা আমরা এইভাবে সুপার স্ক্রিপ্ট লিখতে পারি। নিচের লাইন আসার ক্ষেত্রে আমি এটা প্রেস করে নিচের লাইনে চলে আসবো। তো তারপরে আসতে যাচ্ছে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টের ক্ষেত্রে আমাদের সচরাচর আমরা পাওয়ার ইউজ করি সাবস্ক্রিপ্টে। তো যদি আমরা এক্স স্কোয়ার ধরি, তাহলে আমরা সাপোজ এক্স লেখার পরে এক্স লেখাটি মার্ক করে নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি প্রথমে x2 লিখলাম, 2টাকে মার্ক করে নিয়ে সুপার স্ক্রিপ্টে দিলে দেখা যাচ্ছে এক্সট্রা পাওয়ার হিসেবে গণ্য হচ্ছে। তো এভাবে আমরা সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট লিখতে পারবো। এটা খেয়াল রাখতে হবে যে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট যখন আমরা মার্ক করে কাজটি করার পরে আবার সেটা আনমার্ক করতে হবে, নতুবা পরের যা লিখবো সেটা সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টের ফরম্যাটে চলে আসবে। তো এটা আমাদের বিশেষ নজর রাখতে হবে। এখন আসি ছোট থেকে বড় বা বড় থেকে ছোট অথবা সিকোয়েন্স অনুযায়ী যে লেখাটা, যেমন হচ্ছে আমরা যদি দেখতে যাই ই জি এ, সবগুলো এলোমেলো ভাবে লেখা আছে এখানে। কারণ এই এলোমেলো লেখাটাকে আমরা যদি সিরিয়ালে লিখতে চাই, পুরো লেখাটাকে মার্ক করে নিয়ে এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, আরেকবার দেখাই আমি। পুরো লেখাটা লেখার পরে আমরা প্রথমে শর্টে যাব। শর্টে যাওয়ার পরে শর্টে ক্লিক করার পরে এখানে অ্যালফাবেট আছে, আমি অ্যালফাবেট লিখেছি। তো যদি ওকে দেই
তা দেখেন প্রথমে কি ছিল, আমি আবার দেখাই। প্রথমে হচ্ছে EGAWY, তো এখানে কোনো সিকোয়েন্স মেনটেন করেনি। আমি যখন শর্টে যাব, শর্টে যাওয়ার পরে ওকে করব, তো দেখেন AEGWY, তাহলে আমার একটা সিকোয়েন্স মেনটেন হচ্ছে, প্রথমে ই তারপর ই, সরি প্রথমে এ তারপর EGWY, এটা ছিল শর্টের কাজ। তারপর আসতেছি আমরা হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং, মানে একটা প্যারাগ্রাফের মধ্যে কতটুক স্পেস হবে, মানে একটা লাইন থেকে অন্য লাইনের মধ্যে, নট ওয়ার্ড, শুধু লাইন টু লাইন। আমরা যদি এই লাইনটা মার্ক করে নিই, আচ্ছা আমরা নিচেরটা করি, মার্ক করে নেওয়ার পরে কতটুকু স্পেস দেওয়া হবে, যদি 1.0 দেওয়া হয়, 1.15, 1.5, 2.0, দেখা যাচ্ছে এখানে লেখাটা অনেক স্পেস হয়ে গেছে। এটা মানে বিভিন্ন প্যারাগ্রাফের ক্ষেত্রে অনেক বাজে একটা ইফেক্ট ফেলবে। তো আমরা সচরাচর চেষ্টা করব 1.15 বা 1 রাখার জন্য। আচ্ছা এখানে আমরা আপনাদের বোঝার সুবিধার্থে 1.5 দিচ্ছি। আচ্ছা এখন আমরা আসি অ্যালাইন লাইন। আমরা এখানে আছে, দেখা যাচ্ছে প্যারাগ্রাফগুলো এলোমেলো ভাবে, মানে কোথাও এখানে শেষ হয়েছে, কখনো একটু পরে শেষ হয়েছে লাইনটা। তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি, কখনো ডান থেকে। আচ্ছা অ্যালাইন লাইন, প্রথমে আমরা যদি অ্যালাইন লাইন যদি লেফটে রাখতে চাই, তো লেফটে প্রেস করব, যদি মিডলে রাখতে চাই বা সেন্টারে রাখতে চাই, তো সেন্টার প্রেস করলে সবগুলো সেন্টার চলে আসবে। আমরা জানি যে আরবি হরফগুলো সচরাচর ডান থেকে শুরু হয়, সেই ক্ষেত্রে আমরা অ্যালাইন রাইট দিলে সবগুলো ডান থেকে শুরু হবে, ডানে যাচ্ছে সবকিছু সমান থাকবে, বামে দিকে চলে আসবে। কিন্তু যেহেতু আমি ইংলিশ ব্যবহার করতেছি, সেহেতু আমরা হচ্ছে অ্যালাইন লেফট দিতে পারি, বা হচ্ছে যে আমি সবগুলো লাইন সমান করব, দুই সাইড লাইনটা সমান আসবে, সেই ক্ষেত্রে আমরা জাস্টিফাই দিতে পারি। জাস্টিফাই দিলে সবগুলো লাইন দুই পাশ সমান আসবে, দেখতে সুন্দর লাগে অনেক। আচ্ছা এখন আসি হচ্ছে একটা প্যারাগ্রাফে বা একটা পিডিএফে, বা পিডিএফ হবে না, মানে ডকুমেন্টে কিভাবে পাসওয়ার্ড সেট করতে পারি আমরা। তো পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে প্রথমে আমাদের যেতে হবে হচ্ছে ফাইলে যাব, ইনফো, মানে আপনাদের ক্ষেত্রে দেখতে পারেন যে বিভিন্ন উইন্ডোজে বিভিন্ন রকম দেওয়া আছে, মানে সরি উইন্ডোজ না তো, মানে কে কত সালের মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করেন তার উপরে। ওখানে ইনফোতে গিয়ে প্রোটেক্ট ডকুমেন্টে আসবেন। প্রোটেক্ট ডকুমেন্টে আসার পরে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এখানে ক্লিক করলে দেখা যাবে একটা পাসওয়ার্ড দিচ্ছে। এখানে আমি 1 2 3 4 একটা পাসওয়ার্ড দিয়ে ওকে করলাম, আবার রিএন্টার দিচ্ছে 1 2 3 4, এন্টার করার পরে আমার এটা হচ্ছে ডকুমেন্টে চলে আসলো। তো আমি এখানে সেভ অ্যাজ দিব, সেভ অ্যাজ দেবো কোথায়, আচ্ছা ডকুমেন্ট আমি সেভ করলাম। একটা নাম দিয়ে আমি সেভ করে ফেললাম, অল ডকুমেন্ট। ওকে আমি এখানে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে এখন আমি যদি সেই ফাইলে চলে যাই, ডকুমেন্ট, এই ফাইলটি মাত্র করলাম, দেখেন এখানে ওপেন হতে গেলে পাসওয়ার্ড চাচ্ছে। তো এইখানে সেই কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি না দেওয়া পর্যন্ত ফাইল কখনো ওপেন হবে না। তো পাসওয়ার্ড দেওয়া ছিল আমাদের 1 2 3 4। তো আমরা ডকুমেন্টটি আবার ওপেন করতে পারলাম। তো এইভাবে একটা ফাইলে সিকিউরিটি বৃদ্ধি করা যায়। যদি চান তো আপনি আপনার ফাইলে সিকিউরিটি বৃদ্ধি করবেন, তো আপনি পাসওয়ার্ড সেট করতে পারেন। আর যদি চান যে পাসওয়ার্ড আবার রিমুভ করে দেবেন, সেক্ষেত্রে আবার ইনফোতে এসে প্রজেক্ট ডকুমেন্ট, ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আপনি মুছে ফেলবেন। মুছে ফেলার পরে ওকে, দেখেন এখন কিন্তু আর সেভ, এখন কিন্তু আর পাসওয়ার্ড লাগবে না। আবার
প্রথম থেকে দেখাচ্ছি। সেক্ষেত্রে কিন্তু সরাসরি ওপেন হচ্ছে। তো এই ছিল আজকে আমার ভিডিও, আশা করি অনেক ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।